নমস্কার। আজকের আলোচনাটি আমি কোনো সংজ্ঞা দিয়ে আরম্ভ করতে চাই না, বরং আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি। এক মুহূর্তের জন্য আপনারা সবাই চোখ বন্ধ করে দিন। কল্পনা করুন আপনি এমন এক দেশে এসে পৌঁছেছেন যেখানে কেউ ঝগড়া করে না, কেউ নিয়ম ভাঙে না, কেউ কারো কথা অমান্য করে না, সবাই একইভাবে হাঁটে, একইভাবে কথা বলে, একইভাবে হাসে, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, সব কিছু নিখুঁত। শুনতে বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু যদি বলি সেই দেশে কেউ স্বপ্ন দেখে না, কেউ প্রশ্ন করে না, কেউ নতুন কিছু ভাবতে সাহস পায় না, কেউ নিজের মতো করে বাঁচে না, তখন হয়তো আমরা একটু অস্বস্তি বোধ করব। কারণ মানুষ কেবল নিয়ম মেনে বাঁচার জন্য জন্মায়নি। মানুষ বিস্মিত হতে জন্মেছে, ভালোবাসার জন্য জন্মেছে, ভুল করার জন্য জন্মেছে, সেই ভুলকে সংশোধন করার জন্য জন্মেছে এবং সেই ভুল থেকে নতুন পথ খুঁজে নেবার জন্যও সে জন্মেছে। এইখানেই রবীন্দ্রনাথ তার হাত ধরে, আমাদের হাত ধরে নিয়ে যান তার আশ্চর্য নাটক তাসের দেশে। ছোটবেলায় আমরা অনেকেই এই নাটকের গল্প শুনেছি, পড়েছি, বড় হয়ে বুঝলাম এটি মোটেই একটা রূপকথা নয়, এটি মানুষের স্বাধীনতার গল্প, এটি সমাজের গল্প, এটি রাষ্ট্রের গল্প, এটি শিক্ষার গল্প, আর সবচেয়ে বড় কথা এটি আমাদের নিজের মনের গল্প। কখনো কখনো মনে হয় রবীন্দ্রনাথ যদি আজ এখানে উপস্থিত থাকতেন তাহলে তিনি হয়তো খুব বেশি কথা না বলেও একটি ছোট প্রশ্ন হয়তো আমাদের করতেন, তোমরা কি সত্যি স্বাধীন? প্রশ্নটি সহজ, কিন্তু উত্তরটি সেটা কি এত সহজ? আজ আমাদের হাতে স্মার্টফোন আছে, সবার হাতেই প্রায়। কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, পৃথিবীর সমস্ত জ্ঞান হাতের মুঠোয়। আমরা মুহূর্তের মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশের মানুষের সঙ্গে কথা বলতে পারি, তাদের মুখ দেখতে পারি, অথচ কখনো মনে হয় মানুষ যেন নিজের সঙ্গেই কথা বলতে ভুলে যাচ্ছে। আমরা তথ্যে ভরে উঠছি, কিন্তু আমরা কি প্রজ্ঞায় সমৃদ্ধ হচ্ছি? আমরা স্বাধীনতার কথা বলছি, কিন্তু আমাদের সিদ্ধান্ত, আমাদের রুচি, আমাদের মতামত, এসবের কতখানি আমাদের নিজস্ব? এই প্রশ্নগুলো কেবল প্রযুক্তির নয়, কেবল রাজনীতিরও নয়, এগুলি মানুষের প্রশ্ন। আর সেই কারণেই তাসের দেশ আজও সমসাময়িক। আজ পৃথিবীর নানা প্রান্তে আমরা এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে বাস করছি। একদিকে গণতন্ত্রের ভাষা, অন্যদিকে মেরুকরণের বাস্তবতা। একদিকে মত প্রকাশের অসংখ্য মাধ্যম, অন্যদিকে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা। একদিকে প্রযুক্তির বিস্ময়, অন্যদিকে মানুষের মনকে প্রভাবিত করার অভূতপূর্ব ক্ষমতা। এই বাস্তবতা কোনো একটি দেশের নয়, এটি আমাদের সময়ের বাস্তবতা। রবীন্দ্রনাথ এই সময়কে দেখেননি, এটা ঠিক, কিন্তু তিনি মানুষের মনকে পড়েছিলেন, দেখেছিলেন। তাই তার নাটক আজও আমাদের সামনে আয়নার মতো দাঁড়িয়ে থাকে। স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত, একথা রবীন্দ্রনাথের রচনার মধ্যেও রয়েছে, স্বামী বিবেকানন্দের কথার মধ্যেও রয়েছে। এই কথাটির, স্বাধীনতা উন্নতির প্রথম শর্ত, এই কথারই যেন আরও এক কাব্যময় ব্যাখ্যা দিলেন রবীন্দ্রনাথ এই তাসের দেশ। ঠিক এই সময় মনে হয় কোথাও যেন
খুব আস্তে হলেও একটা সুর আমাদের মধ্যে ভেসে আসে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে। এই পংক্তিগুলো আমরা বহুবার শুনেছি, কিন্তু আজ যদি নতুন করে শুনি তাহলে বুঝব এটি কেবল একটি কবিতা নয়, এটি মানুষের মুক্তির ঘোষণাপত্র। আমরা তাসের দেশ আজ পড়তে বসিনি, আমরা আজ নিজেদেরকে পড়তে বসেছি। আমরা দেখব কিভাবে একটি নাটক আমাদের সময়ের রাজনীতি, শিক্ষা, প্রযুক্তি, সমাজ এবং ব্যক্তি জীবনের গভীরতম প্রশ্নগুলোকে স্পর্শ করে। আমরা দেখব রবীন্দ্রনাথ তিনি কোনো স্লোগান দেন না, তিনি প্রশ্ন করেন। তিনি কাউকে শত্রু বানান না, তিনি মানুষের ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তোলেন। আর সেই জাগরণের পথেই যখন তার কবিতা আমাদের সঙ্গী হয়ে ওঠে, জানি না কখন সে আমাদের সঙ্গী হয়ে যায়, তার গান, তার নাটক, কখন তার নীরবতা। কারণ রবীন্দ্রনাথকে শুধু পড়া যায় না, তাকে শুনতে হয়, তাকে অনুভব করতে হয়, আর কখনো কখনো তার সাথে একটু পথও হাঁটতে হয়। আজকের এই পথ চলায় আপনারা যদি আমার সহযাত্রী হন, তবে আসুন আমরা একসঙ্গে যাত্রা শুরু করি। আমাদের গন্তব্য তাসের দেশ, আর শেষ গন্তব্য মানুষের দেশ। আমরা সবাই ছোটবেলায় গল্প শুনেছি, রাক্ষসের গল্প, রাজা রানীর গল্প, রাজপুত্রের গল্প, রাজকন্যার গল্প, আরও কত গল্প। কিন্তু একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, সব বড় লেখকই গল্প বলেন, কিন্তু তারা গল্পের জন্য গল্প বলেন না, গল্পের আড়ালে তারা মানুষের কথা বলেন। রবীন্দ্রনাথও তাই বলেছেন, তাই করেছেন। তাসের দেশের শুরুটা খুব সাধারণ। এক রাজপুত্র, তার সামনে রাজপ্রাসাদের সমস্ত ঐশ্বর্য, কোনো অভাব নেই, কোনো বিপদ নেই, তবু সে সুখী নয়। কেন? এই প্রশ্নটাই আসলে গোটা নাটকের প্রাণ। রবীন্দ্রনাথ খুব গভীর একটা সত্য জানতেন। মানুষের সবচেয়ে বড় ক্ষুধা তার অন্নের, তার রুটির নয়, তার সবচেয়ে বড় ক্ষুধা অর্থপূর্ণ জীবনের। সব কিছু পেয়েও মানুষ অস্থির হয়ে পড়তে পারে, আবার কিছু না পেয়েও মানুষ আনন্দে ভরে ওঠে। এই অস্থিরতার মধ্যেই জন্ম নেয় মানুষের যাত্রা। রাজপুত্র তাই প্রাসাদ ছাড়ে, সে শুধু সমুদ্র পাড়ি দেয় না, সে অভ্যাসের সীমানা পেরিয়ে যায়। আচ্ছা, শেষ কবে আমরা নিজের কোনো পুরনো বিশ্বাসকে প্রশ্ন করেছি? শেষ কবে এমন কোনো বই পড়েছি যা আমাদের মত বদলে দিয়েছে? শেষ কবে এমন কোনো মানুষের সাথে কথা বলেছি যার সঙ্গে আমাদের মতের মিল ছিল না? যদি উত্তর খুঁজতে একটু সময় লাগে তাহলে বুঝবেন রবীন্দ্রনাথের প্রশ্ন এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কারণ তাসের দেশ কোনো দূরের দ্বীপ নয়, এটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ আর কোনো প্রশ্ন করে না, শুধু অভ্যাসের পুনরাবৃত্তি করে। শিক্ষা হলো মানুষের মধ্যে সেই পূর্ণতা, যে পূর্ণতা প্রথম থেকে বর্তমান, তারই প্রকাশ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন। লক্ষ্য করুন, তাসের দেশের মানুষের শিক্ষা হয়েছে, তারা অশিক্ষিত নয়, কিন্তু তাদের পূর্ণতা প্রকাশ পায়নি। তারা নিয়ম শিখেছে কিন্তু স্বাধীনতা শেখেনি। তারা আনুগত্য শিখেছে কিন্তু বিবেকের ব্যবহার শেখেনি। আর আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি কি এই প্রশ্ন প্রযোজ্য নয়? আমরা কি শুধু পরীক্ষায় নম্বর পাওয়াই শিখেছি, নাকি স্বাধীনভাবে চিন্তা করাও শিখেছি?
রবীন্দ্রনাথের আশ্চর্য ক্ষমতা ছিল, তিনি কখনো সরাসরি আঙুল তুলে কাউকে দোষ দিতেন না। তিনি আয়না ধরতেন, সেই আয়নায় যে যার মুখ দেখত। আজও যদি আমরা সেই আয়নার সামনে দাঁড়াই তাহলে দেখব কত কাজ আমরা করি, কারণ সবাই করছে। কত মতামত আমরা গ্রহণ করি, কারণ সেটাই সবচেয়ে জোরে শোনা যাচ্ছে। কত সিদ্ধান্ত আমরা নিই, কারণ ভিন্নভাবে ভাবতে আমাদের ভয় লাগে। এই ভয় ধীরে ধীরে মানুষকে তাসের কার্ডের পাতায় পরিণত করে। ঠিক তখনই যেন দূর থেকে আমরা শুনতে পাই সেই রবীন্দ্রনাথের গান, তার আহ্বান, যদি তোর ডাক শুনে কেউ না আসে। এই গানটির সম্পূর্ণ অর্থ আজ নতুন করে ধরা দেয়। এটা শুধু একা হাঁটার গান নয়, এটি নিজের বিবেককে অনুসরণ করার গান। এটি সংখ্যাগরিষ্ঠের ভয় সত্যকে ছেড়ে না দেওয়ার গান। রাজপুত্র তো তাই করেছিলেন। সে অপেক্ষা করেনি সবাই বেরোলে তবে বেরোবে, না, সে একাই যাত্রা শুরু করেছিল। ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তনের শুরু এভাবেই হয়েছে। বুদ্ধ একা বেরিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ সেই একাই অজানার পথে বাড়িয়েছিলেন। সমাজের সমস্ত চিন্তাবিদরা একলাই পথ হাঁটেন, কিন্তু সেই একার যাত্রাই পরে বহু মানুষের পথ হয়ে ওঠে। আজ আমরা এটা বুঝতে পারছি, রবীন্দ্রনাথ জানতে প্রত্যেক সত্যিকারের যাত্রা একার যাত্রা। আর এই একার যাত্রাই, যে কথা বললাম, পরে বহু মানুষের পথ হয়ে ওঠে, মহাজনপথ। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে ভিন্ন মত প্রকাশ করা সহজ, তেমনি কখনো কখনো কঠিনও। কারণ মত প্রকাশের সুযোগ বেড়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে তাড়াহুড়ো করে বিচার করার প্রবণতা। আমরা খুব দ্রুত মানুষকে একটা পরিচয়ে বেঁধে ফেলি, তারপর সেই পরিচয়ে তাস তৈরি করি। কিন্তু মানুষ কি কখনো একটা পরিচয়ে শেষ হয়ে যায়? রবীন্দ্রনাথ বলছেন না, মানুষ সব পরিচয়ের চেয়ে বড়, মানুষ সব মতবাদের চেয়ে বড়, সব ব্যবস্থার চেয়ে বড়। এই জন্যই তাসের দেশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যঙ্গ নয়, এটি ক্ষমতার এক চিরন্তন প্রবণতার সমালোচনা, যেখানে মানুষকে সহজ, অনুগত এবং পূর্ব নির্ধারিত করে তুলতে চাওয়া হয়। এই প্রবণতা ইতিহাসে বারবার যুগে যুগে নানা রূপে এসেছে, কখনো রাষ্ট্রের নামে, ধর্মের নামে, বাজারের নামে, প্রযুক্তির নামে, কখনো আমাদের অলসতার নামেও। তাই তাসের দেশ পড়তে পড়তে হঠাৎ মনে হয় আমরা অন্য কোনো দেশ দেখছি না, আমরা যেন নিজেদেরকেই দেখছি। রাজপুত্রের জাহাজ এখন সমুদ্রের বুকে, তার সামনে অজানা একটা স্থান। এই রাজপুত্র, তিনি রাজপ্রাসাদের সমস্ত ঐশ্বর্যের মধ্যে রয়েছেন, কোনো অভাব নেই, কোনো বিপদ নেই, তবু সে সুখী নয়। কেন? এই প্রশ্নের উত্তরটাই আসলে গোটা নাটকের প্রাণ। রবীন্দ্রনাথ খুব গভীর একটা সত্য প্রকাশ করেছেন। মানুষের সবচেয়ে বড় খিদে অন্যের খিদে। এটা নয়, রুটির খিদে নয়, মানুষের সবচেয়ে বড় খিদে একটা চিন্তার খিদে, চিন্তা প্রকাশের খিদে। এইখানে রাজপুত্রের জাহাজ ভেসে চলেছে সমুদ্রের বুকে, তার সামনে অজানা দিগন্ত,
সে এখনো জানে না কোথায় পৌঁছবে, কিন্তু একটা বিষয় সে জানে, স্থির জলে নোঙর ফেলে কোনো নতুন পৃথিবী আবিষ্কার করা যায় না। ঠিক এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে খরবায়ু বয় বেগে, চারিদিক ছাই মেঘে, অগণি হালখানি। সেই সুরই বলছে, চলো, ভয় পেও না, নতুন পৃথিবী অপেক্ষা করছে। আর সেই নতুন পৃথিবীর নামই তাসের দেশ। এক অদ্ভুত সমাজ, এক নিখুঁত শৃঙ্খলা, আর সেই শৃঙ্খলার ভেতর ধীরে ধীরে হারিয়ে যাওয়া মানুষের মুখ। এই তো আমরা সেখানে গিয়ে দেখছি। রাজপুত্র এসে পৌঁছেছে তাসের দেশে। এই যে এসে তার পৌঁছনো, আমরাও কি তার সাথে একটু হাঁটতে পারি? সেখানে কোনো কোলাহল নেই, কেউ তর্ক করছে না, কেউ উচ্চস্বরে হাসছে না, কেউ কাউকে অতিক্রম করছে না। সবাই নির্দিষ্ট দূরত্ব রেখে চলেছে, নির্দিষ্ট ভঙ্গিতে কথা বলছে, যেন প্রত্যেকে এক অদৃশ্য সুতোয় বাঁধা এক একটি পুতুল। প্রথমে মনে হয়, আহা কি চমৎকার শৃঙ্খলা, কি ডিসিপ্লিন। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের এত সহজে সিদ্ধান্তে পৌঁছতে দেন না। তিনি দেখান শৃঙ্খলা আর প্রাণ এক জিনিস নয়। যেখানে নিয়ম মানুষকে সাহায্য করে, সেখানে সভ্যতা জন্ম নেয়। আর যেখানে নিয়ম মানুষের উপর চেপে বসে, সেখানে সভ্যতা ধীরে ধীরে কারাগারে পরিণত হয়। এইখানেই রবীন্দ্রনাথের অসাধারণ শিল্পী সত্তা। তিনি কোথাও বলেন না এই রাষ্ট্র খারাপ, ওই সমাজ খারাপ, না। তিনি সুন্দর একটা দৃশ্য তৈরি করেন, তারপর বলেন, দেখো এই দৃশ্যের মধ্যে তোমরা নিজেদেরকে খুঁজে পাও কিনা। মাঝে মাঝে মনে হয় তাসের দেশ আসলে কোনো ভৌগোলিক একটা স্থান নয়, এটা মানুষের মনের এক অবস্থা। যখন আমরা প্রশ্ন করতে ভুলে যাই, যখন আমরা আমাদের কেবল অভ্যাসের পুনরাবৃত্তি করি, তখনই আমরা অজান্তে তাসের দেশের নাগরিক হয়ে যাই। রবীন্দ্রনাথ শিক্ষা প্রবন্ধে বারবার বলেছেন, শিক্ষা যদি মানুষের মনকে মুক্ত না করে, তবে সেই শিক্ষা কেবল তথ্যের বোঝা। তার কাছে, রবীন্দ্রনাথের কাছে, শিক্ষা মানে ছিল জাগরণ, কৌতূহলের, সৃজনশীলতার, স্বাধীন চিন্তার জাগরণ। আজও সেই প্রশ্নটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা কি এমন মানুষ গড়ছি কেবল যারা উত্তর মুখস্থ করতে পারে, নাকি এমন মানুষ যারা প্রশ্ন করতে পারে? কারণ যে সমাজ প্রশ্নকে ভয় পায়, সে সমাজ শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎকেও ভয় পায়। আর ঠিক তখনই মনে হয় রবীন্দ্রনাথের সেই গান, সেই কবিতা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। ভয় থাকলে মানুষ চুপ করে, আর এই ভয় দেখিয়েই মানুষকে চুপ করিয়ে রাখার চেষ্টা করা হয়। কারণ চুপ করলে চিন্তা থেমে যায়, চিন্তা থেমে গেলে মানুষ আর মানুষ থাকে না, সে কেবল একটা সংখ্যা, একটা পরিচয়, একটি তাসের পাতা হয়ে যায়। এখানেই তাসের দেশ আমাদের বর্তমান সময়ের সঙ্গে কথা বলতে শুরু করে। আজ পৃথিবীর নানা প্রান্তে আমরা দেখি রাজনীতি কখনো মানুষকে দল, জাতি, ভাষা, ধর্ম কিংবা মতাদর্শের পরিচয় ভাগ করে। আবার বাজার আমাদেরকে ভোক্তা হিসেবে দেখে, প্রযুক্তি আমাদেরকে ডেটায় পরিণত করে। এইসব পরিচয়ের কি প্রয়োজন নেই? আছে, কিন্তু মানুষকে কেবল একটি পরিচয়ের মধ্যে আটকে ফেলা যদি হয়, তবে সে আর পূর্ণ মানুষ থাকে না।
অমর্ত্য সেন তার আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স এই গ্রন্থে লিখেছিলেন, মানুষের একাধিক পরিচয় আছে, একটি পরিচয়কে একমাত্র পরিচয় বানিয়ে ফেললে সংঘাতের সম্ভাবনা বেড়ে যায়। রবীন্দ্রনাথ অনেক আগেই শিল্পের ভাষায় সেই একই সতর্কতা বাণী উচ্চারণ করেছিলেন। তাসের দেশের মানুষদের কোনো ব্যক্তিত্ব নেই, তাদের আছে শুধু পরিচয়। আর মানুষ যখন পরিচয়ে সীমাবদ্ধ হয়ে যায়, তখন তার গান হারিয়ে যায়, হাসি হারিয়ে যায়, বিস্ময় হারিয়ে যায়। সে মানুষ হিসেবে তার পরিচয়, তার সত্তাও হারিয়ে যায়। রবীন্দ্রনাথ নাটকের এই যে মুক্তি, এই মুক্তি কখনো তরবারি নিয়ে, খোলা তরোয়াল নিয়ে আসে না। তার মুক্তি আসে গানের মাধ্যমে, নৃত্যে, হাসিতে, একটা গভীর বিশ্বাসে। যে সভ্যতা গান হারায়, হাসি হারায়, নৃত্য হারায়, সাহিত্য হারিয়ে ফেলে, একদিন সে তার স্বাধীনতাও হারায়। এই কথাটা বলতে বলতেই যেন আমাদের মনে পড়ে এই নাটকেরই একটি গান, আমরা নতুন যৌবনের দূত, আমরা অদ্ভুত। মনে হয় গানটি কেবল তরুণদের নয়, এর প্রতিটি জাগ্রত মানুষের জন্য। কারণ যৌবন তো বয়সে নয়, যৌবন প্রশ্ন করার সাহসে, যৌবন নতুনকে গ্রহণ করার শক্তিতে, মানসিকতায়। যৌবন সেই প্রাণে যে এখনো বলতে পারে আমি অন্যভাবে ভাবব। আর সেই মুহূর্ত থেকে তাসের দেশের ভিত কেঁপে উঠতে আরম্ভ করে। একবার ভেবে দেখুন, রাজপুত্র তাসের দেশে কি নিয়ে গেল, সঙ্গে কি নিয়ে গেল? সেনাবাহিনী না, অস্ত্র না, আইনের বই না, ধর্ম না, রাজনীতি না, সে নিয়ে গেল প্রাণ। একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে রবীন্দ্রনাথের সমগ্র দর্শন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষের সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয়, টাকা পয়সা নয়, সৈন্য সামন্ত, তার বাহ্যিক ঐশ্বর্য না। মানুষের সবচেয়ে বড় শক্তি তার প্রাণ শক্তি। সেই প্রাণ শক্তি মানুষকে সৃষ্টি করতে শেখায়, ভালোবাসতে শেখায়, প্রতিবাদ করতে শেখায়, চিন্তা করতে শেখায়। তাই তাসের দেশের বিদ্রোহের প্রথম ভাষা তরবারি নয়, ছন্দ, রক্তপাত নয়, নৃত্য, কোনো রাজনৈতিক ঘোষণা নয়, গান। এখানেই রবীন্দ্রনাথ পৃথিবীর বহু রাজনৈতিক দার্শনিকদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি জানতেন কেবল শাসক বদলালে সমাজ বদলায় না, মানুষের মন না বদলালে কোনো বিপ্লবী স্থায়ী হয় না। এই কথাটি তিনি আরও গভীরভাবে অন্যত্র লিখেছিলেন। মানুষকে বাইরে থেকে মুক্ত করা যায় না, মুক্তির বীজ জাগাতে হয় মানুষের অন্তরে। তার কালান্তর, তার ধর্ম, বিভিন্ন তার প্রবন্ধের মধ্যে আমরা এই কথাগুলো বারবার পাই। 1999 সাল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দিলেন। এটি ছিল প্রতিবাদ। কিন্তু লক্ষ্য করুন, তার প্রতিবাদ ঘৃণার ভাষায় নয়, মর্যাদার ভাষায়। তিনি লিখলেন, যে সম্মান মানুষের অপমানের সঙ্গে যুক্ত হয়ে যায়, সেই সম্মান আর ধারণ করা যায় না। এই নৈতিক সাহসী ছিল তার রাজনীতি। তিনি মানুষকে শত্রু খুঁজতে শেখাননি, তিনি মানুষকে বিবেক খুঁজতে শিখিয়েছিলেন। তাই তাসের দেশ আমাদের শেখায়, শক্তির সবচেয়ে বড় প্রতিপক্ষ আরেকটি শক্তি নয়, জাগ্রত বিবেক।
এইখানেই মনে হয় রবীন্দ্রনাথের সেই কবিতা, সেই শাশ্বত কবিতা, শাশ্বত প্রার্থনা, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। কি আশ্চর্য প্রার্থনা! তিনি বলছেন না বিপদ দূর করো, তিনি বলছেন বিপদের মধ্যেও যেন আমরা ভয় না পাই। আজকের পৃথিবীতে এই কথার মূল্য কত গভীর, কারণ আজ ভয় অনেক রকম। চাকরি হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়, ভিন্ন মত প্রকাশের ভয়, শাসকের ভয়, এমনকি নিজের মতো করে চিন্তা করারও ভয়। রবীন্দ্রনাথ বলেন, যেখানে ভয় সেখানে মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের দরজা বন্ধ করে দেয়, আর দরজা বন্ধ হয়ে গেলে বাইরে থেকে কেউ এসে মুক্তি দিতে পারে না। তাসের দেশে সবচেয়ে ভয় কাকে? সে প্রশ্ন করে, যে হেসে ওঠে, যে প্রশ্ন করে, যে হেসে ওঠে, যে নেচে, যে নাচে, যে নতুন ছন্দে তৈরি করে, নতুন ছন্দে নতুন গান, নতুন জীবন, নতুন পরিচয়, যে ছন্দ ভেঙে নতুন ছন্দ তৈরি করে। তাসের দেশের শাসক তাকেই ভয় পায়। ইতিহাসও তাই বলে। স্বৈরতন্ত্র সবসময় কবিকে ভয় পায়, মুক্ত চিন্তককে ভয় পায়, প্রশ্নকর্তাকে ভয় পায়, শিল্পীকে ভয় পায়, স্বাধীন চিন্তাকে ভয় পায়। কারণ কবিতা, শিল্প, সাহিত্য, প্রশ্ন মানুষের ভেতরে এমন একটি অঞ্চল জাগিয়ে তোলে যেখানে কোনো শাসকের প্রবেশাধিকার নেই। এই জন্যই রবীন্দ্রনাথের কাছে শিল্প বিলাসিতা নয়, শিল্প মানুষের স্বাধীনতার ভাষা। একজন মানুষ যখন গান গায় তখন সে কেবল সুর তোলে না, সে ঘোষণা করে আমি এখনো জীবিত। এই জায়গাটিতে এসে আমাদের মনে হয় মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এই কয়েকটি শব্দ তাসের দেশের হৃদস্পন্দন। মুক্তি বাইরে নয়, মুক্তি শুরু হয় অন্তরে। নিজেকে জয় না করলে সমাজকে সত্যিকার অর্থে বদলানো যায় না। আর তাই রাজপুত্রের লড়াইও আসলে তাসের দেশের মানুষের বিরুদ্ধে নয়, ভয়ের বিরুদ্ধে, অভ্যাসের বিরুদ্ধে, আত্মবিস্মৃতির বিরুদ্ধে। সত্যি কি আমরা আজ গান গাইতে পারি? এখনো বিস্মিত হতে পারি? এখনো কি আমরা সত্যি প্রশ্ন করতে পারি? এমন প্রশ্ন যার উত্তর আমাদের জানা নেই। কারণ এই তিনটি ক্ষমতা হারিয়ে ফেললে মানুষ জানবেন ধীরে ধীরে তাসের পাতায় পরিণত হয়। আর এই তিনটি ফিরে পেলেই শুরু হয় মানুষের দেশের যাত্রা। আচ্ছা, তাসের দেশ কি সত্যি কোথাও আছে? হয়তো নেই, হয়তো আছে, কিন্তু মানচিত্রে নয়, আমাদের অভ্যাসে, আমাদের চিন্তায়, আমাদের ভয়ের মধ্যে। আবার কখনো কখনো আমাদের রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, শিক্ষা, আমাদের প্রযুক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেও রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আমরা কি দেখি? প্রথম অনেকেরই উত্তর হবে তার পাশে রাখা মোবাইল। তারপর শুরু হয় খবর, মতামত, প্রতিক্রিয়া, বিতর্ক, প্রশংসা, নিন্দা, ঘৃণা। একটা সংবাদ শেষ হবার আগেই আরেকটা সংবাদ এসে যায়,
সবাই ভাবি আমরা খবর পড়ছি, কিন্তু কখনো কখনো খবরও আমাদেরকে পড়ে, আমাদেরকে পড়ে ফেলছে। আমরা ভাবি আমরা নির্বাচন করছি, কিন্তু আমাদের নির্বাচনকেও অদৃশ্যভাবে প্রভাবিত করা হচ্ছে। আমাদের নির্বাচনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু এই কথাগুলো বলার উদ্দেশ্য প্রযুক্তিকে দোষ দেওয়া নয়। প্রযুক্তি মানুষের অসাধারণ সৃষ্টি। আগুন যেমন রান্না করে তেমনি পোড়ায়ও, প্রযুক্তিও তেমনি। প্রশ্ন প্রযুক্তিকে নিয়ে নয়, প্রশ্ন প্রযুক্তির ব্যবহারকারী স্বাধীনতাকে নিয়ে। রবীন্দ্রনাথ বলেছেন, যন্ত্রের বিরুদ্ধে আমার আপত্তি নেই। আপত্তি তখনই যখন মানুষ নিজেই যন্ত্র হয়ে ওঠে। এই একটি বাক্যের মধ্যেই, বা এই বাক্যটিই যেন তাসের দেশে প্রতিটি দৃশ্যে প্রতিধ্বনিত হয়। আজ পৃথিবীর নানা প্রান্তে রাজনৈতিক মতভেদ রয়েছে, থাকবেই। গণতন্ত্রের মতের পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু মতের পার্থক্য যদি মনের পার্থক্য হয়, মানুষের প্রতি ঘৃণায় পরিণত হয়, যদি আমরা যুক্তির আগে পরিচয় দেখি, যদি মানুষের কথা শোনার আগেই তিনি কোন দলের, কোন সম্প্রদায়ের, কোন বর্ণের, কোন ভাষার, কোন অঞ্চলের, এত 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 মতাদর্শে, এত রঙে ভাগে তাকে যদি বিভক্ত করে ফেলি, তাহলে তখন কি আমরাই অজান্তে তাসের দেশের একটা নতুন সংস্করণ তৈরি করছি না? রবীন্দ্রনাথ তার জাতীয়তাবাদ বক্তৃতায় এক গভীর সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। তিনি রাষ্ট্রকে অস্বীকার করেননি, কিন্তু বারবার বলেছেন, রাষ্ট্র কখনোই মানুষের ঊর্ধ্বে উঠতে পারে না, মানুষই শেষ কথা। এই কথাটি আজও সমান জরুরি। রাষ্ট্র থাকবে, রাজনীতি থাকবে, দল থাকবে, ধর্ম থাকবে, মত থাকবে, সব থাকবে, কিন্তু তারও আগে থাকবে মানুষ। যে মুহূর্তে মানুষ হারিয়ে যায়, সেই মুহূর্তে জয়ী হয় শুধু তাসের পাতাগুলো। ইস্কাবন, ওই হরতন, রুইতন, এরাই জিতে যায়। মানুষের মাঝে স্বর্গ তোমার, মানুষের মাঝে তব বাস। কি আশ্চর্য কথা! তিনি স্বর্গকে আকাশে খুঁজছেন না, মানুষের মাঝখানেই খুঁজছেন। আর তাই মানুষকে ছোট করে এমন কোনো রাজনীতি, কোনো অর্থনীতি, কোনো সমাজনীতি, কোনো ধর্মনীতি, কোনো প্রযুক্তি, কোনোটি তার কাছে শেষ কথা হতে পারে না। একবার আলবার্ট আইনস্টাইন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন, সত্য কি মানুষের বাইরে স্বাধীনভাবে থাকে, না মানুষের অভিজ্ঞতার মধ্যেই তার অর্থ জন্মায়? দুজনের সেই সংলাপ আজও বিশ্বচিন্তায় এক অপূর্ব সম্পদ। দেখুন, একজন পদার্থবিজ্ঞানী, আরেকজন সাহিত্যিক, কবি, কিন্তু আলোচনার কেন্দ্রে কে? পদার্থবিদ্যাও নয়, সাহিত্যও নয়, মানুষ। এই মানুষ শব্দটাই রবীন্দ্রনাথের সবচেয়ে বড় রাজনৈতিক দর্শন। কারণ তিনি জানতেন, মানুষকে হারিয়ে কোনো মতবাদই দীর্ঘস্থায়ী হতে পারে না। আমার মাঝে মাঝে মনে হয়, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় বিপদ জিনিসটি ট্রুথ বা সত্য না, এটা নয়। সবচেয়ে বড় বিপদ হচ্ছে মনোযোগের অভাব। আমরা মন দিয়ে আর শুনতে পারি না, ধৈর্যের অভাব। মন নিয়ে পড়তে পারি না, মন দিয়ে ভাবতেও পারি না। কয়েক সেকেন্ড পর পরই আমাদের মন অন্যদিকে ছুটে যায়, আমরা ধৈর্য হারা। আর এই অস্থিরতার সুযোগ নেয় বাজার, সুযোগ নেয় রাজনীতি, সুযোগ নেয় প্রচার,
সুযোগ নেয় নানা মতাবলম্বী, নানা সুযোগ সন্ধানীরা। আর ধীরে ধীরে মানুষ তার নিজের ভেতরের নীরবতাকে হারিয়ে ফেলে। রবীন্দ্রনাথ কিন্তু ঠিক তার এই উল্টো পথে হেঁটেছিলেন। তিনি শান্তিনিকেতন গড়েছিলেন খোলা আকাশের নিচে, আকাশ যেখানে চন্দ্রাতপ। কেন? কারণ তিনি জানতেন প্রকৃতি মানুষকে স্থির করে, ধীর করে। যে মন স্থির হয়, ধীর হয়, সেই মন স্বাধীনভাবে ভাবতে পারে। সেই মন ভাবতে শেখে, তাকে অন্য কোনো স্লোগানে, অন্য কোনো মতে দীর্ঘদিন বন্দি করে রাখা যায় না। ঠিক এই সময়ে আমরা শুনি সেই রবীন্দ্রনাথের গান, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এটি কি শুধুই গান? এ আমাদের একটি প্রার্থনা, এই সময়ের প্রার্থনা। আমাদের চিন্তাকে ধুইয়ে দাও, ভয়কে ধুইয়ে দাও, সর্বপ্রকার সংকীর্ণতাকে ধুইয়ে দাও। আজ যদি রাজপুত্র আবার সমুদ্র পেরিয়ে আসতেন, তিনি হয়তো তাসের দেশ খুঁজতে কোনো দ্বীপে যেতেন না। তিনি হয়তো আমাদের কাছে এইখানেই উপস্থিত হতেন, আমাদের সংসদে, আমাদের বিশ্ববিদ্যালয়ে, শিক্ষাগারে, আমাদের সংবাদপত্রের মাধ্যমে, আমাদের সামাজিক মাধ্যমে, আর সবচেয়ে বেশি আমাদের নিজেদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে। আমরা কি এখনো স্বাধীনভাবে হাসতে পারি? এই প্রশ্ন সেই রাজপুত্রের। স্বাধীনভাবে ভাবতে পারি, স্বাধীনভাবে ভালোবাসতে পারি? কারণ এই তিনটি প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আমরা তাসের দেশের নাগরিক নাকি মানুষের দেশের নাগরিক। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আর একটু এগোতে হবে, কারণ সামনে অপেক্ষা করছে আরো কঠিন প্রশ্ন। মুক্তি কি? আর সত্যি কি মানুষকে মুক্ত করা যায়, নাকি মানুষের নিজের ভেতর থেকেই মুক্তির দরজা খুলতে হয়? আমরা এতক্ষণ একটি শব্দ বারবার উচ্চারণ করেছি, স্বাধীনতা। কিন্তু হঠাৎ মনে হলো স্বাধীনতার মুক্তি দুটো কি একই কথা? হয়তো নয়। একটা রাষ্ট্র আপনাকে স্বাধীনতা দিতে পারে, একটা রাষ্ট্রিক স্বাধীনতা আমরা পেতে পারি, কিন্তু একটা সংবিধান আমাদেরকে অধিকার দিতে পারে, আইনে অধিকারের ব্যবস্থা থাকতে পারে, একটা সমাজ আমাদেরকে সুযোগ দিতে পারে, কিন্তু আমাদেরকে মুক্ত করতে পারে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হয়। কারণ তিনি জানতেন মানুষের সবচেয়ে বড় কারাগার বাইরে নয়, ভেতরে। ভয়, লোভ, অহংকার, অন্ধ অনুকরণ, ঘৃণা, এগুলোই মানুষের অদৃশ্য শৃঙ্খল। এই শৃঙ্খল ভাঙার জন্য কোনো রাজদণ্ড যথেষ্ট নয়। প্রয়োজন জাগরণ, আত্মজাগরণ, প্রয়োজন আলো, জ্ঞানের আলো, চিন্তার আলো। এই জন্যে রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্য যেন একটা কথাই বলে, মানুষ তুমি জেগে ওঠো। এই উপনিষদ আমাদের কখনোই বলে না আমাকে তুলে নিয়ে চলো, বরং বলে পথ দেখাও, আমি চলব। রবীন্দ্রনাথ এই উপনিষদীয় আহ্বানকে আধুনিক মানুষের ভাষায় রূপ দিয়েছেন, যেখানে আমরা বারবার বলি असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। রবীন্দ্রনাথের কাছে মুক্তি মানে পালিয়ে যাওয়া নয়, মুক্তি মানে জেগে ওঠা। ওঠো, জাগো,
আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রত্যেকেই তো এই আত্মজাগরণেরই আহ্বান করেছেন। এ তো তাসের দেশের রাজপুত্রেরও আহ্বান, তাই নয় কি? সত্যিকারের স্বাধীনতা তখনই যখন মানুষ নিজের ওপর শাসন করতে শেখে। কারণ বাইরে থেকে নিয়ন্ত্রণ যত কমই হোক, যদি ভেতরে লোভ, ভয়, বিদ্বেষ, হিংসা এর শাসন চলে, তবে মানুষ কি সত্যিই মুক্ত? না। পৃথিবীতে তো তথ্যের অভাব নেই, প্রজ্ঞা আছে। সংযোগের অভাব নেই, কিন্তু সম্পর্ক আছে। স্বাধীন মত প্রকাশের কত মাধ্যম আছে, কিন্তু মন খুলে শোনার ক্ষমতা কি বেড়েছে? মন খুলে কি আমরা আদান প্রদান করতে পারি আমাদের ভাব? এই প্রশ্নগুলো শুনলেই মনে হয় রবীন্দ্রনাথ যেন আমাদেরকে বলছেন, মানুষ হওয়ার সাধনা সবচেয়ে কঠিন সাধনা। প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। কি চাইছেন তিনি? ধন নয়, ক্ষমতা নয়, খ্যাতি নয়, তিনি চাইছেন আরো প্রাণ। কারণ প্রাণ যত বড় হয়, মানুষ তত মুক্ত হয়। প্রাণ যত সংকীর্ণ হয়, মানুষ তত ভয় পায়। এই প্রসঙ্গে আন্না হারেন্টের একটা কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় বিপদ তখনই আসে যখন সে চিন্তা করা বন্ধ করে দেয়। এই একটি বাক্য যেন তাসের দেশের অন্তর্নিহিত সতর্কবাণী। কারণ তাসের দেশের মানুষেরা মন্দ ছিল না, তারা নিষ্ঠুরও ছিল না, তারা শুধু চিন্তা করা, ভাবা বন্ধ করে দিয়েছিল। এবং এই একটি ঘটনাই তাদেরকে পরাধীন করে দিয়েছিল, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। রবীন্দ্রনাথ এই একই কথা শিল্পের ভাষায় বলেছেন। তিনি আমাদের শেখান, প্রশ্ন করো, বিস্মিত হও, দেখো, শোনো, তারপর নিজের বিবেক দিয়ে বিচার করো। এ শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয়ের নয়, এ শিক্ষা জীবনের। যখন আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি, তখন এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যন্ত্র আমাদের হয়ে লিখতে পারে, হিসেব করতে পারে, ছবি আঁকতে পারে, অনেক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, খবর শোনাতে পারে, কিন্তু বিবেক, করুণা, সৌন্দর্যবোধ, ক্ষমা যন্ত্র পারে? এগুলো কোনো যন্ত্র তৈরি করতে পারে না। এই জায়গাতে রবীন্দ্রনাথ আজও সমকালীন। তিনি আমাদের মনে করিয়ে দেন, সভ্যতার ভবিষ্যৎ প্রযুক্তির হাতে নয়, সভ্যতার ভবিষ্যৎ মানুষের হৃদয়ে। আর সেই হৃদয়কে জাগিয়ে থাকার জন্যই প্রয়োজন শিল্পের, সাহিত্যের, মুক্ত চিন্তার, প্রশ্ন করার, ভাবের আদান প্রদানের, সংলাপের। দরকার সঙ্গীত, শিল্প, মুক্ত শিক্ষা। ঠিক তখনই আমরা এই ভাবনার মধ্যে দিয়েই আমাদের কাছে ভেসে আসে আনন্দধারা বহিছে ভুবনে। এটা একটা গান নয়, যেন জীবন আমাদেরকে ডাকছে। ভয় নয়, ভালোবাসা, ঘৃণা নয়, সংলাপ, অন্ধ আনুগত্য নয়, জাগ্রত বিবেক। রবীন্দ্রনাথের কাছে তাসের দেশ ভাঙা মানে কোনো প্রাসাদ ভাঙা নয়, কোনো সিংহাসন ভাঙা নয়। ভাঙতে হবে আমাদের ভেতরের ভয়, আমাদের সংকীর্ণতা, যান্ত্রিকতা, অন্ধ আনুগত্য। এই ভাঙার মধ্যেই জন্ম নেবে নতুন মানুষ, আর নতুন মানুষ জন্মালে ধীরে ধীরে জন্ম নেবে মানুষের দেশ,
তাসের দেশ ভেঙে জন্ম নেবে মানুষের দেশ। ভেবে দেখুন, আমরা তো একসঙ্গে অনেকটা পথ হাঁটলাম, তাই না? একজন রাজপুত্রের সাথে সমুদ্র পার হলাম, অদ্ভুত দেশে প্রবেশ করলাম, দেখলাম কিভাবে নিয়ম কখনো মানুষের বন্ধু হয়, আবার মানুষের কারাগার হয়ে ওঠে। দেখেছি কিভাবে একটি গান, একটি হাসি, একটি প্রশ্ন একটা সমগ্র সমাজকে বদলে দিতে পারে। এবার রাজপুত্রকে আমরা বিদায় জানাই, কারণ এখন যে যাত্রা শুরু হবে সেই যাত্রার নায়ক আর রাজপুত্র নয়, আপনি, আমি। রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্য পড়ে আমাদের এই অনুভূতি হয়, তিনি মানুষের কোনো পরিচয়কে শেষ পরিচয় বলে মানতে চাননি। মানুষ কেবল হিন্দু নয়, মুসলমান নয়, ভারতীয় নয়, বাঙালি নয়, ধনী বা দরিদ্র নয়, কেবল বাম বা ডান নয়, কেবল আধুনিক বা প্রাচীনও নয়। এসব পরিচয় আমাদের আছে, থাকবেও, কিন্তু এগুলোর আগে একটা বড় পরিচয় আমাদের প্রত্যেকের আছে, আমরা মানুষ। এই সহজ কথাটাই পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য। আজকের পৃথিবীতে আমরা খুব দ্রুত মানুষকে একটা পরিচয়ে বেঁধে ফেলি, একটা বাক্য শুনেই বিচার করি, একটা ছবির ভিত্তিতে সিদ্ধান্ত নিই, একটা মতামতের কারণে সারা জীবনের সম্পর্ক নষ্ট করে ফেলি। এত তাড়াহুড়ো কেন? মানুষকে বুঝতে সময় লাগে। একটা গাছ যেমন একদিনে বড় হয় না, একদিনে ফল দেয় না, একটা নদী যেমন একদিনে তৈরি হয় না, একদিনে সমুদ্রে এসে মেশে না, তেমনি একটি মানুষও কোনো একদিনে সম্পূর্ণ হয় না। এই কারণেই রবীন্দ্রনাথ শিক্ষা সম্পর্কে লিখেছিলেন, শিক্ষার কাজ কেবল তথ্য দেওয়া নয়, মানুষকে মানুষ করে তোলা। আজ যখন বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থান, দক্ষতা, প্রযুক্তি এইসব নিয়ে যথার্থ আলোচনা হয়, তখন আরেকটা নীরব প্রশ্ন উঠে আসে, মানুষ তৈরি হচ্ছে তো? এই প্রশ্নের উত্তর সহজ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অনেক কাজ সহজ করে দিচ্ছে, দেবেও। রোবট অনেক কাজ করবে, যন্ত্র আরও দ্রুত হবে, কিন্তু করুণা কে শেখাবে? সৌন্দর্যের জন্য চোখকে খুলে দেবে, অন্যের দুঃখে কাঁদতে কে শেখাবে? এই কাজ আজও সাহিত্যে, সঙ্গীতে একজন প্রকৃত শিক্ষকের, একজন জননীর, মায়ের। এই কাজ একজন সত্যিকার বন্ধুর, সখার, জীবন সখার। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। বারবার রবীন্দ্রনাথ নিজের কাছেই ফিরছেন, কারণ তিনি জানতেন যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে না, সে অন্যকে কখনো মুক্তি দিতে পারে না। যে মানুষ নিজের অহংকারকে জয় করতে পারে না, সে ভালোবাসার ভাষা জানে না। যে মানুষ নিজের সংকীর্ণতাকে জয় করতে পারে না, সে বিশ্ব মানবতার কথা বললেও তা কেবল শব্দ মাত্র হয়ে থাকে, কিছু শব্দের ঝনঝনানি। এই কারণেই তাসের দেশের শেষে বিজয় কোনো এক রাজপুত্রের নয়, এ মানুষের নিজের ওপর মানুষের বিজয়। আজ পৃথিবীর নানা সংকট, যুদ্ধ রয়েছে বিভিন্ন জায়গায়। আজ পৃথিবী যুদ্ধ উন্মত্ত। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখছি ক্ষুধা, অনাহার, জলবায়ুর পরিবর্তন, অসাম্য, অবিশ্বাস, প্রযুক্তির অপব্যবহার, রাজনৈতিক বিভাজন। কিন্তু এত কিছু সংকটের মধ্যেও আশা নষ্ট হয়ে যায়নি,
আজও আশা রয়েছে। কেন জানেন? কারণ আজও পৃথিবীর নানা প্রান্তে একজন শিক্ষক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পাঠদান করছেন, একজন চিকিৎসক যথার্থভাবে নিরলস সেবা করছেন, একজন শিল্পী গান গাইছেন, একজন কবি কবিতা লিখছেন, একজন তরুণের মধ্যে অন্যায়ের প্রতিবাদ জেগে উঠেছে, ছাত্র যুবক আজ রাজপথে জনপথে প্রতিবাদ করতে ভয় পাচ্ছে না, দলে দলে নেমে আসছে। শাসকের সর্বপ্রকার অত্যাচারের বিরুদ্ধেও সে রুখে দাঁড়াবার শক্তি লাভ করছে। যতদিন এই চেহারা রয়েছে, এই মানুষগুলো আছেন, ততদিন পৃথিবী তাসের দেশে পরিণত হবে না। ঠিক তখনই আমরা সেই রবীন্দ্রনাথের গানের অর্থকে সম্পূর্ণতভাবে হৃদয়ঙ্গম করতে পারব। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। এই গান আমরা গাইছি না, গানটাই যেন আমাদের মধ্যে থেকে গান হয়ে উঠছে। আমাদের ভেতরে জমে থাকা ভয়, সংকীর্ণতা, অহংকার, বিদ্বেষ, আমাদের সব ক্ষুদ্রতা সব কিছুকে ধুয়ে দিয়ে এই সঙ্গীতই আবার আমাদেরকে মানুষ করে তুলতে চাইছে। আর এই কারণে রবীন্দ্রনাথ আজও সমকালীন। কারণ তিনি শিখিয়েছেন সভ্যতার সবচেয়ে বড় পরিচয় তার অট্টালিকা নয়, ভাব প্রযুক্তিও নয়, তার অর্থনীতিও নয়, সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি না, এগুলো কোনোটাই নয়। সভ্যতার সবচেয়ে বড় পরিচয় সে কেমন মানুষ তৈরি করেছে, কত সম্পদ বাইরে নয়, কত মানুষের মানবিক সম্পদ সে নির্মাণ করতে পেরেছে, কেমন মানুষ এই সমাজে তৈরি হয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই চলা। এখানে আমরা রবীন্দ্রনাথ আর আমরা মুখোমুখি দাঁড়িয়ে। এখানে রবীন্দ্রনাথ আমাদেরকে কোনো নির্দেশ দেন না, শুধু তিনি একটি প্রশ্ন রাখেন, আমরা কেমন মানুষ হতে চাই। আর এই মানুষ, এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে আমাদের শিক্ষা, আমাদের নীতিবোধ, আমাদের সংস্কৃতি, আমাদের ভবিষ্যৎ। আজ পৃথিবী দ্রুত বদলাচ্ছে, নতুন প্রযুক্তি আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে, অর্থনীতি বদলাচ্ছে, রাজনীতির ভাষা বদলাচ্ছে, সব কিছু বদলাচ্ছে, কিন্তু একটি প্রশ্ন বদলায়নি। মানুষ কি আরও মানুষ হয়ে উঠছে? যদি এই প্রশ্নের উত্তর আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদের সমস্ত অগ্রগতি সম্পূর্ণ থেমে যাবে। রবীন্দ্রনাথ আমাদের সেই অসম্পূর্ণতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন না পুরনো প্রথা ভেঙে ফেলো, তিনি বলেন না সব নতুনই ভালো, তিনি যেন বলেন যা মানুষের মর্যাদা বাড়ায় তাকে গ্রহণ করো, আর যা মানুষকে ছোট করে তাকে প্রশ্ন করো, প্রশ্ন করো। এই প্রশ্ন করার সাহসই মানুষের স্বাধীনতার প্রথম লক্ষণ। রবীন্দ্রনাথের স্বপ্নের ভারত কেবল একটি শক্তিশালী রাষ্ট্র ছিল না, তিনি এমন এক ভারতবর্ষ কল্পনা করেছিলেন যেখানে মানুষ ভয় পাবে না, প্রশ্ন করতে পারবে, ভিন্ন মতকে সম্মান করবে, সৌন্দর্যকে ভালোবাসবে, নিজের পরিচয়কে মানবতার বৃহত্তর পরিসরে খুঁজে নেবে। আজ যখন পৃথিবীর নানা প্রান্তে বিভাজনের ভাষা আরও জোরালো হয়ে ওঠে, তখন রবীন্দ্রনাথ আমাদের সংঘর্ষের সহজ উত্তর দেন না, তিনি সংলাপের কঠিন পথ দেখান, তিনি ঘৃণার দ্রুত পথ দেখান না, তিনি সহমর্মিতার দীর্ঘ পথ দেখান। সে পথ কঠিন,
জানি কঠিন, কিন্তু সভ্যতার ইতিহাসে স্থায়ী পথ সবসময়ই তো কঠিন ছিল। ঠিক এই সময় মনে হয় যদি তোর ডাক শুনি কেউ না আসে। এটি আমাদের প্রত্যেকের প্রতি আহ্বান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সমস্ত নীচতার বিরুদ্ধে দাঁড়ানো, কিন্তু তারও আগে ভেতরের ভয়কে অতিক্রম করার আহ্বান। কারণ ভয় থেকে ঘৃণা জন্মায়, আর স্বাধীনতাকে থেকে জন্মায় সহমর্মিতা। ভয় থেকে সাহসের দিকে, সংকীর্ণতা থেকে মানবতার দিকে তিনি আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। যখন আমাদের এই আলোচনা শেষ হবে তখনও এই পৃথিবী একই থাকবে, সংবাদ একই থাকবে, রাজনীতি একই থাকবে, সামাজিক মাধ্যমও একই থাকবে। কিন্তু এই আলোচনা যদি আমাদের ভেতর একটি প্রশ্ন জাগিয়ে তোলে, আমি কি নিজের চিন্তায় স্বাধীন, তাহলে আজকের এই আলোচনা সার্থক। যদি একজন শিক্ষক আগামীকাল এক শিশুকে মুখস্থের বদলে প্রশ্ন করতে উৎসাহ দেন, তাহলে এই তাসের দেশ ভাঙবে। যদি একজন ছাত্র ভিন্ন মতের একজন বন্ধুর কথা মন দিয়ে শোনে, তবে তাসের দেশ একজন ভাঙবে। যদি একজন নাগরিক তার রাজনৈতিক ধর্মীয় পরিচয় বজায় রেখেও অন্য মানুষকে, অন্য মানুষের মর্যাদাকে সম্মান করতে শেখে, তবেই তাসের দেশ একটু ভাঙবে। যদি আমরা প্রযুক্তিকে ব্যবহার করি কিন্তু প্রযুক্তি আমাদেরকে ব্যবহার না করে, তবে তাসের দেশ একটু ভাঙবে। আর যদি আমরা প্রতিদিন একবার করে নিজের বিবেককে প্রশ্ন করি, আজ কি আমরা একটু মানুষ হতে পেরেছি, তাহলে জানবেন রবীন্দ্রনাথের স্বপ্ন এখনো জীবিত আছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্ধ করে। এই অংশ লিখতে হবে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করে নয়, আমাদের জীবন দিয়ে, প্রতিদিন প্রত্যেক জায়গায়, আচরণে, বিশ্বাসে, সহমর্মিতায়, পরিবারে, সর্বোপরি নিজের অন্তরে। তাসের দেশ একটা নাটকের নাম নয়, এটা কোনো কল্পলোক নয়, এটি একটি সাধনা, একটা সমাজ তৈরি করার, যেখানে নিয়ম থাকবে কিন্তু মানুষ নিয়মের চেয়ে বড় হবে, যেখানে মত থাকবে কিন্তু মতের চেয়ে সত্যের অনুসন্ধান বড় হবে, যেখানে প্রযুক্তি থাকবে কিন্তু প্রযুক্তির চেয়ে বিবেক বড় হবে, যেখানে রাষ্ট্র থাকবে কিন্তু রাষ্ট্রেরও ঊর্ধ্বে থাকবে প্রতিটি মানুষের মর্যাদা, যেখানে শিক্ষা আমাদের শুধু সফল নয়, সত্যিকার মানুষ করে তুলবে। এই বিশ্বাস নিয়েই আজকের আলোচনা শেষ করছি। এতক্ষণ আপনাদের ধৈর্য, মনোযোগ এবং সহযাত্রার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। নমস্কার।